ঢাকার পশুর হাটে বৃষ্টির প্রভাব, অল্প লাভেই ছেড়ে দিচ্ছেন বিক্রেতা। উল্টো চিত্র রাজধানীর বাইরে, শেষ সময় চাহিদা বাড়ায় দাম চড়া, ছোট মাঝারি গরুর জমজমাট বেচাকেনা। আবহাওয়ার বিরূপ আচরণে ঈদযাত্রায় ভোগান্তি, মহাসড়কে যানবাহনের চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগ, লঞ্চেও গাদাগাদি। وأشهد أن لا إله إلا الله الملك العلام وأشهد أن نبينا وسيدنا محمدا عبده ورسوله। মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা, এক আজানে জোহর আসরের নামাজ, রাতে মুজদালিফায় অবস্থান, আজ জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কুরবানি। এবং জঙ্গল সলিমপুরে চেকপোস্টে হামলায় দুর্বলতার শিকার র্যাবের, অতীতে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতর গড়ে ওঠে আরেক রাষ্ট্র, বললেন মন্ত্রী নির্মূলের ঘোষণা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বৃষ্টির প্রভাবে রাজধানীর হাটগুলোতে কিছুটা পড়তির দিকে কোরবানির পশুর দাম, অল্প লাভে গরু বিক্রি করে দিচ্ছেন বলে জানান ব্যাপারীরা। এদিকে সামর্থ্যের মধ্যে পশু কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। মঙ্গলবার দিনভর বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। ক্রেতা সমাগম কমে যাওয়ায় বিকেল থেকে কমতে শুরু করে গরুর দাম। সিরাজগঞ্জের এনাদপুর থেকে 10টি গরু নিয়ে পূর্বাচলের 300 ফিটে এসেছেন ইসমাইল মিয়া। খারাপ আবহাওয়ার কারণে অল্প লাভেই 8টি গরু বিক্রি করেছেন তিনি। 10টা গরু আনছিলাম, নিচে 1.5 লক্ষ টাকা লস দেবো। এই বৃষ্টির কারণেও আর খরিদ্দার পাওয়া যেত না, আর কি আমি আল্লাহর দুর্যোগের কারণে নাকি এইভাবে লস হইতেছে। গাবতলী 300 ফিট সহ রাজধানীর বিভিন্ন হাটে কোরবানির পশুর যোগান পর্যাপ্ত। গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার 10 থেকে 15,000 টাকা কমে গরু বিক্রি করছেন ব্যাপারীরা। বৃষ্টি বাদলের কারণে গরুর বাজার একবারে কমে গেছে। যেমন মনে করেন কেতাও মার্কেটে ঢুকতেছে না, গরু বাছুরও বেচা যাইতেছে না। ব্যাপারী গারে গরু যেটা দেখে না আছে পার পিছে 20, 30, 50 করে লস হইতেছে। যে গোটা কালকে গতকাল বলছিল 70,000, এই গোটা এখন বেঁচে এলাম আমি ওকে 60,000। গরুর দাম কয় অর্ধেক, এটা কি দাম কওয়া? মামাকার জিন্দিগিটা মাইরা দিতেছে, এটা ফাইজলাম কি শুরু করছে, বুঝে না সিন্ডিকেট নাকি, এটা গরু বেচতে পারি না। তবে ক্রেতারা বলছেন বড় ও মাঝারি গরু কম দামে মিললেও তুলনামূলক চাহিদা বেশি থাকায় ছোট গরুর দাম ছাড়তে চাইছেন না বিক্রেতারা। বড় গরুর দাম একটু কম, কিন্তু ছোট গরুর দাম একটু বেশি, আমাদের বাজেটে একটু বেশি হয়ে যায়। বন্যা বৃষ্টি এর মধ্যে একটু মোটামুটি বেশি দেখতেছি, যদি পত্রা হয় নিব আর কি। ব্যাপারীরা আশা করছেন বৃষ্টি না হলে শেষ দিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে তাদের পশু, না হলে গুনতে হবে বড় অঙ্কের লোকসান। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি, সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, গভীর রাতেও জমজমাট রাজধানীর পশুর হাট। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর দিয়াবাড়ির পশুর হাটে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত রাত 1টা বাজে, এখন পর্যন্ত কিন্তু ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত রয়েছে এই হাটটি। বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকালে আসলে যেই রাজধানীতে যে বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে কিন্তু সকালে একটু বেচা বিক্রি কম ছিল। বৃষ্টির পরে বিকালের দিকে কিন্তু বেচা বিক্রি আবারও সে আগের ইয়াতে ফিরে আসে, এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই বেচা কেনা হচ্ছে। এবং বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন হলেও এখন তারা বেশ ভালো বেচা কেনা করতে পারছেন। যদিও তারা বলছেন যে আগামীকালকে অর্থাৎ সর্বশেষ দিন, আগামীকালকে তার পরের দিনই ঈদ, তো আগামীকালকে আরও বেশি ভালো বেচা কেনা হবে এই আশাটা তারা করছেন। এবং অন্যদিকে ক্রেতারা যেটা বলছেন যে এখন পর্যন্ত দাম নিয়ে আসলে তারা সন্তুষ্ট নয়। দেখা যায় যে দাম তারা বলছেন যে আগের তুলনায় যে দাম এখনও কিন্তু বেশি হাঁকাচ্ছেন এরকম ক্রেতারা দাবি করছেন। তারা বলছেন যে ছেড়ে দেওয়ার দাম যেটাকে বলে, সেই দামে এখনও পর্যন্ত বিক্রেতারা গরু ছাড়ছেন না। তবে তারা যেটা বলছেন যে
তবে তারা কিন্তু বলছেন যে তারা আশা করছেন যে এই শেষ মুহূর্তে এসে, অর্থাৎ তার একদিন বাকি রয়েছে, এই শেষ মুহূর্তে এসে তারা কিন্তু একটা লাভজনক ক্রয় করতে পারবেন, এমনটি তারা আশা করছেন। এবং যার কারণেই কিন্তু এই গভীর রাতে কিন্তু তারা এখানে এসেছেন, এই হাটে গরু দেখছেন, দর কষাকষি করছেন এবং গরু কেনার জন্য আসলে তারা কথা বলছেন, দেখছেন, ঘুরছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকালে দেখা যায় যে অনেকেরই কাজ থাকে, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, এবং সকালে যেই বৃষ্টি ছিল যার কারণে কিন্তু এই যে তারা সকালে অনেকে আসতে পারেন নাই। তবে এই যে এই রাতের বেলা কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে এবং নিরিবিলি পরিবেশে তারা কেনাকাটা করতে পারছেন, এটাই কিন্তু বলছেন ক্রেতারা। তবে তারা সবাই আশা করছেন যে একটা ভালো দামে তারা গরু নিয়ে বাড়ি ফিরতে পারবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর গরুর হাট থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম দিয়াবাড়ি পশুর হাটে। এদিকে রাজধানীর হাটের উল্টো চিত্র ঢাকার বাইরে। শেষ মুহূর্তে পশুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, কোথাও আবার বৈরী আবহাওয়ায় ছন্দপতন হয় বেচাকেনায়। ঈদের বাকি মাত্র একদিন, উৎসর্গের এই উৎসবে অন্যতম অনুষঙ্গ কোরবানির পশু। শেষ মুহূর্তের বেচাকেনাই সরগরম হাট। রাজশাহীর বানেশ্বর পশু হাটে জমজমাট বেচাকেনা। এ হাটে গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। শেষ সময়ে সরবরাহ কম থাকায় বাড়ে চাহিদা, তাই বাজারও চড়া। একই চিত্র রংপুরের পশুর হাটেও। অন্য হাটের চেয়ে তুলনামূলক একটু দাম বেশি মনে হইতেছে। গরুই বাজারে কম, এই জন্য দামটা বেশি। ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর পৌর বাস টার্মিনাল হাটে ছোট, মাঝারি ও গরুর পাশাপাশি মিলছে মহিষ, ছাগল, ভেড়াও। এটা নিলাম ৮২,০০০ টাকা দিয়া। গরুর বাজার একটু বাড়তে পারে, কম তো না। নীলফামারীর ঢেলাপির গরুর হাটেও জমজমাট বেচাকেনা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসেন পাইকার ও ব্যাপারীরা। দাম অনেক বেশি যাচ্ছে। যে হিসাবে পালন করছি সেই হিসাবে আমাদের চাহিদা অনুযায়ী দাম পাচ্ছি না আমরা। ঠাকুরগাঁওয়ের পশুর হাটগুলোতে ৫০,০০০ টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় কোরবানির গরু। এদিকে বৈরী আবহাওয়ায় চরম বিপাকে পড়েন গোপালগঞ্জের হাউজিং প্রকল্পের পশু হাটে আসা মানুষ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদের মাত্র একদিন বাকি থাকায় সব পথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। যাত্রী ঠেসে ছেড়ে যায় একের পর এক ট্রেন ও লঞ্চ। শেষ সময়ে মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। স্বজনদের সঙ্গে করতে হবে ঈদ উদযাপন। বৃষ্টি মাথায় নিয়েই তাই বাড়ির পানে নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চ সব পথেই মানুষের ঢল। বৈরী আবহাওয়ায় শঙ্কার মধ্যেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করেন নানা বয়সী মানুষ। যাত্রী ঠেসে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। পন্টুনে না ভিড়েই ঝুঁকি নিয়ে যাত্রী তুলতেও দেখা যায়। যাত্রী উঠাইতেছে ওই সাইডে দিয়ে, যাত্রী খুবই রিস্কে। সিঙ্গেল কেবিন নন এসি ২০৪০ টাকা, আমরা নিচ্ছি ১৩০০ টাকা। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীরাও। প্রতিটি ট্রেনই স্টেশন থেকে যাত্রা করে ১ থেকে ২ ঘন্টা দেরিতে। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও রওনা হন অনেকে। বৃষ্টির লাগে অটো আইতে চায় না, আমরা অনেক পথ হাঁটতে আইছি। তারপরে তো না রিটার্নে যেতে হবে। এর আগে সকালে দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে চরম ভোগান্তিতে পড়েন সড়ক পথের যাত্রীরা। থেমে থেমে ধীর গতিতে চলে গাড়ি। বাইপেল থেকে শ্রীপুর, গাজীপুর চৌরাস্তা হয়ে চন্দ্রা সহ ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে বাড়তি চাপে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। ৮০০ করে টাকা নিচ্ছে, ভাড়া তো মূলত ৬০০ টাকা। প্রশাসন যদি এখানে কঠোর থাকতো তাহলে মনে হয় যে রাস্তাঘাটের জ্যামগুলো হতো না। তবে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বিঘ্নে বাড়ি ফেরেন মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও স্বস্তি নিয়েই ফেরেন সবাই। ছায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। হাজার হাজার যাত্রী যে গাড়িতে একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে, সুপারভাইজার অনেক সময় ১০০ টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুট হয়েও ফেরি ও লঞ্চে বাড়ি ফেরেন অনেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।
দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রার্থনাও করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত এই দেশের মানুষ এটি শুধু আনন্দ উৎসবই নয়, বরং স্রষ্টার প্রতি গভীর আত্মনিবেদন ও ত্যাগের বার্তা। সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার প্রার্থনাও জানান তিনি। নিরাপত্তা হুমকি না দেখলেও জাতীয় ঈদগাহ সহ সারা দেশের ঈদ জামাত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহর নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করে এ কথা জানান র্যাব মহাপরিচালক। ঈদের সময় ফাঁকা রাজধানীর নিরাপত্তায় টহল বাড়ানোর কথাও জানান তিনি। জাতীয় ঈদগাহে ঈদের জামাত নিরাপদ করতে বিশেষ প্রস্তুতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বসানো হয়েছে আর্চওয়ে, স্থাপন করা হয়েছে র্যাব ক্যাম্প। ক্যাম্পের পাশেই একটি কক্ষে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরার মনিটরগুলো। জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে সকল প্রস্তুতি পর্যবেক্ষণ করেন র্যাব মহাপরিচালক। এ সময় র্যাবের ডগ স্কোয়াড দিয়েও নিরাপত্তা যাচাই করা হয়। পুরো ঈদগাহের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ শেষে র্যাব মহাপরিচালক জানান, কোনো নিরাপত্তা হুমকি দেখছেন না তারা। তারপরেও সকল বিষয়েই প্রস্তুত রয়েছে র্যাব। বলেন, শুধু জাতীয় ঈদগাহ নয়, সারা দেশের সকল ঈদগাহে নিরাপদে ঈদের জামাত আদায় হবে এ বিষয়ে প্রস্তুত ও আশাবাদী তারা। প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঈদ এলেই ফাঁকা রাজধানীতে অপরাধ বেড়ে যাওয়া এবং অপরাধ দমন বিষয়ে র্যাব মহাপরিচালক জানালেন, দিনে ও রাতে র্যাবের টহল সংখ্যা বাড়ানো হয়েছে নিরাপত্তা চৌকির সংখ্যাও। ঈদকে কেন্দ্র করে রাজধানী সহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে। এই পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রিকালীন টহল ব্যবস্থার জোরদার করা হয়েছে। জানান, রোবাস পেট্রোলিংয়ের মাধ্যমে নিয়মিতই টহল কার্যক্রম পরিচালনা করবে র্যাব। যোগাযোগ মাধ্যমে ঈদ এবং কোরবানি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। মহান রবের কাছে নিজেকে সঁপে দিলেন 16 লাখের বেশি হাজি। পবিত্র হজের খুতবায় আল্লাহ তাআলার ক্ষমা ও রহমত কামনা করেন তারা। এক আজানে আদায় করেন জোহর ও আসরের নামাজ। রাতে মুজদালিফায় অবস্থানের পর বুধবার সকালে জামারায় পাথর নিক্ষেপ ও মিনায় পশু কোরবানি দেবেন হাজিরা। মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। আজ লাখো হাজি সমবেত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সেখানে হাজিদের উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিয়েছেন শায়েখ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে তিনি বলেন, আমরা আল্লাহর নির্দেশে ফরজ ইবাদত হজ পালনের জন্য এই আরাফাতের ময়দানে একত্রিত হয়েছি। তিনি আরো বলেন, নবীজি বলেছেন, ইসলাম হলো আল্লাহ এক এ বিষয়ে সাক্ষ্য দেয়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া, সক্ষম হলে হজ করা। খুতবা শেষে তিনি বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, আপনি গোটা বিশ্বের মুসলিমদের হেফাজত করুন। আল্লাহু আকবার, পরে মসজিদে নামিরায় এক আজানে জোহর ও আসর নামাজ আদায় করেন হাজিরা। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফা, সৌদি আরব। শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর এবং স্ট্যান্ডবাজি। সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় তিনি দাবি করেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে যাচ্ছে। এ সময় ঈদ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক ভালো আছে বলেও দাবি করেন রিজভী। বর্তমান সরকার প্রথম 100 দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের যে তৎপরতা দেখিয়েছে
আগামীতেও জনগণকে দেয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক রহমান অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেন রিজভী। তার যদি সেই ইচ্ছা থাকে তো উনি চলে আসুক, উনি আদালত ফেস করুক, আদালতের যে দণ্ড আছে এবং আদালতের যে মামলাগুলো আছে সেই মামলাগুলো উনি ফেস করুক, দেখি উনি কি মানে সেটা করতে পারেন কিনা, এটাও তো জনগণ দেখতে চায়। এটা আমি বলবো যে স্বভাবসুলভ তার একটা বৈশিষ্ট্য। এরকম বাগাড়ম্বর কথা বলা, অযৌক্তিক কথা বলা, রাস্তায় ভোগান্তি নেই, দারুণভাবে এটা সামাল দিতে পেরেছে বিএনপির সরকার। কিচেন ক্যাবিনেট ও মার্কিন চুক্তির বিষয়গুলো এনসিপির জানা ছিল না বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিতে দেশের স্বার্থবিরোধী অংশ থাকলে সেগুলো পুনর্মূল্যায়ন করা উচিত। এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে তো আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। তো এই যে একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে, অনিয়ম করে হাট বরাদ্দ থেকে শুরু করে বরাদ্দহীনভাবে হাট করা, সেখান থেকে হাসিল আদায় করা, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এই যে কোরবানি ঈদের যেই পবিত্রতা, এই পবিত্রতাকে সরকার নষ্ট করছে। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে বিচারক ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলা দীর্ঘসূত্রিতা হচ্ছে। রামিসা হত্যা মামলার ন্যায় বিচার নিশ্চিতে নজর রাখা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এত স্বাধীনতা অন্য কোনো জায়গায় খুব কম উপভোগ করে। বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যা কিছু করণীয় তার সবটুকু করা হবে। মনিটরিংয়ের দুর্বলতায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীরা হামলার সুযোগ পেয়েছে বলে স্বীকার করেছেন র্যাব মহাপরিচালক। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 30 জনকে। সীতাকুণ্ড থানায় 35 জনের নামসহ 200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে সন্ত্রাসীদের নির্মূলের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত হয়ে ওঠে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। কয়েক মাস আগে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব সদস্য। পরে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। 31 মে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প উদ্বোধনের কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে যাত্রা শুরুর আগেই রোববার রাতে ক্যাম্পে চালানো হয় ফিল্মি স্টাইলে হামলা। হামলার এক পর্যায়ে র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। জঙ্গল সলিমপুরের ঘটনা নিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদার সবাইকে উচ্ছেদ করা হবে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 30 জনকে। আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই। এদিকে র্যাব ও পুলিশের একাডেমি নির্মাণের খবরে সন্ত্রাসীরা সেখানে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। এছাড়াও সীমান্তে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশে অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদ ঘিরে দেশে ফেরা ও অভ্যন্তরীণ যাতায়াতে চাপ বেড়েছে আকাশপথে। বাড়তি সেবা দিতে সব রুটেই ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। যদিও ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা কিছুটা কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। একদিন পরই ঈদুল আজহা, স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে চাপ বেড়েছে আকাশপথেও। বিভিন্ন দেশ থেকে ফিরছেন প্রবাসীরা। আমরা প্রবাসীরা হয়তো বাপ মার সাথে ছেলে বাচ্চার সাথে ঈদ করার জন্য এই একেবারেই কিন্তু আশাটা হয়। আমার ছেলে অস্ট্রেলিয়া থেকে আসবে, অপেক্ষা মনে হচ্ছে শেষ হচ্ছে না, এরকম আর কি। 9 বছর ধরে তো একই তো করতে পারতাছি না, এই জন্য কালকে 2 ঘন্টায় কালকে টিকিট কাটছি, কালকে এই ফ্লাইট এসে।
এমন প্রেক্ষাপটে ঘরমুখ যাত্রীদের টিকিট নিশ্চিত করতে স্বাভাবিক সময়ের চেয়ে দেশের অভ্যন্তর ও আন্তর্জাতিক কয়েকটি গন্তব্য থেকে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো। এর মধ্যে নভোএয়ার 8টি, এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাড়তি ফ্লাইট হিসেবে দেশে 18টি এবং দেশের বাইরে 5টি এয়ারপোর্ট কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, মাস্কাট ও রিয়াদ থেকে ঢাকায় পরিচালিত হচ্ছে 12টি ফ্লাইট। ঈদ উপলক্ষে আমরা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই রুটে আমরা অতিরিক্ত ফ্লাইট দিয়েছি যাত্রীদের সুবিধার জন্য। আমাদের যেগুলো শিডিউল ফ্লাইট আছে তার বাইরে। জেট ফুয়েলের উচ্চ মূল্যে মাসখানিক ধরে ভাড়া বেড়েছে ফ্লাইটে, যার প্রভাবে 10 থেকে 15% যাত্রী কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। ঈদুল আজহাতে আমরা এডিশনাল কোনো ফ্লাইট এখন পর্যন্ত আমরা দেই নাই, কারণ সেই ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে না। তা আপনাকে বুঝতে হবে ওভারঅল মানুষের ভিতরে যে চাহিদাটা আছে এয়ার টিকেটের ব্যাপারে সেটা কিন্তু অলরেডি রিডিউস হয়েছে। অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে এভিয়েশন খাতেও, বলছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের কারণে তো মানুষের ডেফিনেটলি একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীটা, এরাই কিন্তু বেশিরভাগ এই ঈদ বা বিভিন্ন ছুটি ছাটাতে তারা এই ঘরের বাইরে যায়, দেশের বিভিন্ন স্থানে বেড়াতে যায়, তো এতে করে তাদের সারপ্লাস ফান্ড কমে গেছে। ঈদ মৌসুমে অভ্যন্তর ও আন্তর্জাতিক রুটে এসব অতিরিক্ত ফ্লাইট চলবে 1 জুন পর্যন্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ অভিযানের 1 সপ্তাহ না পেরোতেই আবারও আগের চেহারায় ফিরেছে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত অনুমোদনহীন অবৈধ কয়েকশো বাস কাউন্টার। অকেজো হয়ে পড়েছে সায়দাবাদ বাস টার্মিনাল সহ আশপাশের বিভিন্ন সড়ক। সিটি কর্পোরেশন বলছে উচ্ছেদের পরে ঈদ বিবেচনায় আপাতত সীমিত সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে এই কাউন্টারগুলো। অন্যদিকে অনুমোদনহীন এসব কাউন্টারের জন্য বাস মালিকরা দুষছেন একে অন্যকে। নাইম হাসানের রিপোর্ট। এটি গত মাসের চিত্র। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে অনুমোদনহীন অবৈধ কয়েকশো বাস কাউন্টার উচ্ছেদ করা হয় ঢাকার টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত। কিন্তু মাত্র সপ্তাহ না পেরোতেই আবারও পূর্ণরূপে সেই কাউন্টারগুলো। সড়কে শৃঙ্খলা যেমন ফিরল না, তেমনি হলো না জনভোগান্তির সমাপ্তি। কাউন্টার আছে, তবে মৃত। এটা সায়দাবাদ বাস টার্মিনালের ভেতরের চিত্র। উল্টোর চিত্র টার্মিনালের বাইরে। সেখানে রাস্তার পাশে কাউন্টার ভাড়া নিয়ে তুলে নেওয়া হচ্ছে যাত্রী। তৈরি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। কৌশল করে কাউন্টার তৈরির মাধ্যমে বন্ধ করা হয়েছে টার্মিনালের প্রবেশ মুখ। ভোগান্তি এড়াতে যাত্রীদের তাই টিকিট করতে হয় বাইরের কাউন্টার থেকেই। একটা ফ্যামিলি নিয়ে আসতে পারে না, তার বাচ্চা নিয়ে হাত ধরে নিয়ে আসতে পারে, এত গাড়ি রাখা আছে টার্মিনালের মুখে। এখানে ওনাদের তো কাউন্টার আছে, সরকার থেকে কাউন্টার দেওয়া, ওনাদের দোকান ভাড়া নিয়ে কাজ করতে হয়। তো এই জন্য ওনারা বলতেছে ভাই বাইরে অবশ্যই 100 টাকা বেশি ভাড়া, এখন 50 টাকা বেশি ভাড়া দিতে হয় ওনাদের। এই যে একটা গাড়ি ছাড়িয়া মেইন রোডে উঠতে উঠা যায় না। অনুমোদনহীন এসব কাউন্টারের জন্য পরিবহন মালিক সমিতি দুষছে নিজেদেরই। বাড়তি লাভের আশায় অবৈধ কাউন্টারে বড় অঙ্কের টাকা ঢালছেন বলে দাবি তাদের। 2 লাখ, 2.5 লাখ, 1 লাখ এরকম করে কাউন্টার বুঝে ওনারা ভাড়া নিছে, নিয়ে ওনারা ওই বাইরের থেকে এই গাড়িগুলা ছাড়ে। এই গাড়িগুলা বাইরের যে গাড়িগুলা থাকে কাউন্টারগুলো, এই গাড়িগুলোই যানজটটা বেশি সৃষ্টি করে। বাইরে তো যেমনি খুশি এমনি চলতে পারবে, ভিতরে এলে তো ঘরবন্দি হয়ে যাবে। এই ঘরবন্দির কারণে তারা ভিতরে ঢুকতেছে না। আর কাউন্টার ম্যানেজারদের ভাষ্য, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় তারা বাইরে টিকিট বিক্রির বন্দোবস্ত করেছেন। ঘন্টা যদি বসে থাকে গাড়ি বাইরে তো বেরোতে 1 ঘন্টা লাগে, তো বাইরে গেলে আইসা আবার যাত্রী কমপ্লেন করে আমি 1 ঘন্টা কেন বসবো। আমাদের যে মানের যাত্রী, যে মানের আছে, এরা তো মনে করেন যে ওইখানে যে পর্যাপ্ত জায়গা পাবেন। আমরা 3 মাস পর ভিতরে যাব, কিন্তু যাত্রী কিন্তু সার্ভিস পাবে না। সিটি কর্পোরেশন বলছে ঈদের কথা বিবেচনায় নিয়ে তাদের সুযোগ দেয়া হলেও এই সময়সীমা নির্ধারিত। সকল কাউন্টার ঢাকা শহরের মধ্যে অভ্যন্তরে বন্ধ রেখে আমরা টার্মিনাল নিয়ে যাব। এইটি জনদুর্ভোগ তৈরি হতে পারে। এই বিবেচনায় আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এই ঈদ পর্যন্ত, বিশেষ করে আগামী জুন মাসের পর্যন্ত সময় আছে, এই সময়টি দেওয়ার প্রেক্ষিতে তারা এই কার্যক্রমটি আবার পুনরায় চালু করেছে। বিশেষজ্ঞরা মনে করেন অবৈধ বাস কাউন্টার অপসারণের আগ পর্যন্ত শৃঙ্খলা ফিরবে না সড়কে, কমবে না ঢাকার যানজট। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ইরানের আকাশ সীমায় প্রবেশ করা একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি জানিয়েছে আইআরজিসি।
ইরানে হামলার মধ্যেও পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চললেও ইরান কোনোভাবেই তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। তিনি জানান, পারমাণবিক ইস্যু বা হরমুজ প্রণালীর বিষয় এতে অন্তর্ভুক্ত নয়। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর নীতির সমালোচনা করে বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ক্যারেন বাস। প্রবাসীদের অবদানকে মূল্যায়নের পাশাপাশি আগামী বিশ্বকাপ ও অলিম্পিককে সামনে রেখে বাংলাদেশিদের পরিচিতি বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি। লস্কর আল মামুনের রিপোর্ট। আসন্ন বিশ্বকাপ ফুটবল ও অলিম্পিক গেমসকে সামনে রেখে বিশ্ব মঞ্চে বাংলাদেশি কমিউনিটির পরিচিতি আরও দৃশ্যমান করতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ক্যারেন বাস। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার প্যাকুইমা শহরে জেসমিন খান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুসলিম খানের বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বহু সাংস্কৃতিক লস অ্যাঞ্জেলেসের অগ্রযাত্রায় বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ অংশীদার। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নীতির সমালোচনা করে ক্যারেন বাস বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সামাজিক কাঠামোর গুরুত্বপূর্ণ শক্তি। গৃহহীনদের পুনর্বাসন, আবাসন সংকট নিরসন এবং পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়তে বাংলাদেশি সহ সব কমিউনিটির সহযোগিতাও চান তিনি। মতবিনিময় সভায় বাংলাদেশি কমিউনিটি নেতারা মূলধারার মার্কিন রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট জেনারেশন যেন মেইন স্ট্রিমের সাথে আরও বেশি করে ইনভলভ হতে পারে। সভায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠী ও কমিউনিটির প্রতিনিধিরা সমাজে পারস্পরিক সহযোগিতা ও রাজনৈতিক সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ চালু করায় মলিন ঈদ আনন্দ। পবিত্র ঈদ উল আজহার আগে চরম ভোগান্তিতে পড়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। গরুর হাট বন্ধ হওয়ায় এবার কোরবানির জন্য ছাগল, ভেড়া এবং দুম্বার দিকে ঝুঁকছেন অনেকে। এই সুযোগে এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে এসব পশুর দাম। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিট এলাকাটি মূলত নাখোদা মসজিদের জন্যই বিখ্যাত। শতবর্ষ প্রাচীন এই মসজিদের পাশে প্রতিবছর নিয়ম করে গরুর হাট বসলেও এবার সেখানে বসেছে ছাগলের হাট। রাজ্যের বিভিন্ন জেলা এমনকি অন্য রাজ্য থেকেও এবার এই হাটে এসেছে নানা প্রজাতির ছাগল ও ভেড়া। এসেছে মধ্যপ্রাচ্যের নানা প্রজাতির দুম্বাও। যদিও এই দুম্বাগুলো এখানে প্রজনন ও লালন পালন করেন ভারতীয় হিন্দুরাই। এই পশুর হাটে বিক্রেতাদের মধ্যে অনেকেই রয়েছেন হিন্দু বিক্রেতা। তারা বলছেন, এবার পশু জবাই সংক্রান্ত আইনের কারণে গরুর হাট হচ্ছে না, ফলে ছাগল, ভেড়া ও দুম্বার চাহিদা বেশি, আর সে কারণেই দামও বেশি। দামটা তো মোটামুটি বেশি, এই তিনটা যা আছে এটা 95 বলছে। এটা তিনটা গায়ে কুরবানি গুলো তো মানে বেন্ড হয়ে গেছে না, সেজন্য দামগুলো হাই হয়ে গেছে। মার্কেটে মাল নেই তো, সব জায়গায় তো কুরবানিতে গরু, মোষ, উট চলে, এবার তো বন্ধ হয়ে গেছে। এবার যারা গরু কুরবানি দেয় তারা এবার খাসি দিচ্ছে, যার কারণে এবার দামটা খুব বেশি আছে। গরু বন্ধ হওয়াতে আস্তে আস্তে কুরবানি বাজারে ছাগলের দামটা বাড়তে গেছে। আমাদের কুরবানি করবার জন্য অনেক জিনিস আছে, কিন্তু যারা গরু পোষাচ্ছে ওদের কাছে গরু বিক্রি করবার ছাড়া আরো কিছু জিনিস নেই, তাহলে ওদের জন্য সরকারকে ভাবতে হবে। গত 9 মে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার দুদিন পরই 1950 সালের পশু জবাই সংক্রান্ত পুরনো একটি আইন নতুন করে কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই নির্দেশে বলা হয় 14 বছরের কম বয়সী কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। এমনকি সরকার নির্দিষ্ট করে দেওয়া কসাইখানা ছাড়াও প্রকাশ্যে কোনো গরু জবাই করা যাবে না। এই নির্দেশনার পরপরই অভিযোগ উঠছে, রাজ্যের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় গরুর হাট না করার জন্য স্থানীয় প্রশাসন ফরমান জারি করেছে। ঠিক এমন একটি সময়ে এই নির্দেশনা জারি হলো যখন রাজ্যটির প্রায় 30% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সামনে পবিত্র কোরবানির ঈদ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর যে কটি বিতর্ক হয়েছে তার মধ্যে অন্যতম কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদের নামাজ না পড়ার সিদ্ধান্ত। এবারে পবিত্র ঈদের নামাজ হবে রেড রোড লাগোয়া আরেক ঐতিহাসিক জায়গা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই প্রস্তুতিও শুরু হয়েছে সেখানে, কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হলো এর উত্তর নেই কারো কাছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার ব্যস্ততম সড়ক রেড রোড, এর ঠিক পাশেই দুধারে আছে বিভিন্ন ফুটবল দলের অফিস এবং পূর্ব ভারতের সেনা সদর দপ্তর। শুধু তাই নয়, এই সড়ক দিয়েই মূলত বিধানসভা, কলকাতা হাইকোর্ট, রাজভবন, এমনকি ধর্মতলার মতো ব্যস্ততম এলাকারও সংযোগ। এই সড়কেই নিয়ম করে বছরে 2 ঈদে নামাজে সামিল হতেন লাখো মুসল্লি। কলকাতার খেলাফত কমিটির আয়োজিত ঈদ জামাতকে ভারতের অন্যতম বড় জামাত বলেও দাবি করা হয়। কলকাতা, শহরতলি, অন্য জেলা, এমনকি প্রতি বছর পর্যটক হিসেবে আসা অগণিত বাংলাদেশি পর্যটকও ঈদের জামাতে সামিল হতেন এই রেড রোডেই। এবার এই রেড রোডে আর ঈদের জামাত হচ্ছে না। রেড রোড থেকে 500 মিটার দূরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। আর রেড রোডে ঈদের জামাত না হওয়ার সিদ্ধান্তে আছে মিশ্র প্রতিক্রিয়া। নতুন সরকার এমন কিছু নিয়ম চালু করেছে যা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে বলে মনে করেন অনেকে। আবার এই সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন কেউ কেউ। সরকার আসবে, সরকার বদলাবে, নতুন সরকার আসবে, নতুন নিয়ম হবে। এটা কোনো ইসলামিক স্টেটও নয়, এটা কোনো হিন্দু স্টেটও নয়, এটা একটা সেকুলার স্টেট। রেড রোডে নামাজ পড়া হতো, এটা জোর করে হিংসা ভাবে এটাকে ব্রিগেডে দিয়েছে। এটা আমাদের অধিকারকে ছেনা আছে। ভাতৃত্বমূলক পরিবেশ যেন থাকে এবং সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভাইরা সুন্দরভাবে মনের মতো করে আনন্দ করে পালন করতে পারে। খুব ভালো সিদ্ধান্ত, ব্রিগেডে হোক, প্রচুর জায়গা ব্রিগেডে হোক না। জানা যাচ্ছে নিরাপত্তার প্রশ্ন তুলে গত বছরই রেড রোডে ঈদের জামাত নিয়ে আপত্তি তোলে প্রশাসন। যেহেতু এই এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রিত জায়গা, তাই পুরো নিয়ন্ত্রণও সেনা দপ্তরের। গত বছরই জানিয়ে দেওয়া হয়েছিল এবছর থেকে জামাতের নতুন স্থান নির্ধারণ করার পরিকল্পনা। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্টরা কেউ ক্যামেরার সামনে কথা না বললেও টেলিফোনে সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন। 1919 সাল থেকেই রেড রোডে নিয়মিত ঈদের নামাজ পড়তেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এমনিতেই এবছর কুরবানির পশুর জবাই নিয়ে সরকারের নির্দেশনায় ক্ষুব্ধ রাজ্যের মুসলমানরা। এর উপর রেড রোড থেকে সরিয়ে ব্রিগেড গ্রাউন্ডে ঈদের জামাতে কত মানুষের সমাগম হবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পর্তুগালে ইসলাম বিদ্বেষীদের তৎপরতায় বিপাকে দেশটিতে বসবাসরত মুসলিমরা নামাজে বাধা সৃষ্টি সহ বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে প্রায়ই তারা অবস্থান নিচ্ছে মসজিদগুলোর বাইরে। তাই উন্মুক্ত স্থানে ঈদ উল আজহার নামাজের অনুমতি মিললেও উদ্বেগে মুসলিমরা। এছাড়া বোরকা বা নিকাব আইন পাশ না হলেও নানা ক্ষেত্রে দেশটিতে হয়রানির শিকার হচ্ছেন মুখ ঢেকে চলাচল করা মুসলিম নারীদের অনেকে। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 22 মে শুক্রবার জুমার নামাজ লক্ষ্য করে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি কমিউনিটি পরিচালিত বাংলাদেশ ইসলামিক সেন্টার ও বাইতুল মুকাররম মসজিদ এবং মার্তিন মুনিজ জামি মসজিদের বাইরে অবস্থান নেয় বেশ কয়েকজন ইসলাম বিদ্বেষী। নামাজের জন্য মসজিদের বাইরে অপেক্ষায় থাকা মুসল্লিদের নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করে তারা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটায়। পর্তুগালের মসজিদগুলোর বাইরে ডানপন্থী ইসলাম বিদ্বেষীদের এমন তৎপরতা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত 1 যুগের বেশি সময় ধরে রাজধানী লিসবনের মার্তিন মুনিজ পার্কে অনুষ্ঠিত হয়ে আসছে ইউরোপের অন্যতম বড় ঈদ জামাত। উন্মুক্ত স্থানে হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণজামায়াতকেও আলোচনার বিষয়বস্তু বানিয়েছে কট্টরপন্থীরা। তাই বুধবার বাংলাদেশি কমিউনিটি আয়োজিত ঈদ উল আজহার জামাত ঘিরেও উদ্বেগ রয়েছে অভিবাসীদের মধ্যে। ইসলাম বিদ্বেষী অতিরিক্ত বেড়ে গেছে, অতীতে এরকম ছিল না। আমরা আশা করব পর্তুগাল গভর্নমেন্ট এটার প্রতি উদ্যোগ নিবে, আমরা ভবিষ্যতে ভালো মতো চলতে পারবো। স্বাধীনভাবে আমার ধর্মীয় চর্চা এখানে আমি করব এবং আমার সন্তানরা এখানে বেড়ে উঠছে,
তারাও তাদের ধর্মীয় যে অনুভূতি সেটা স্বাধীনভাবে পালন করবে। এছাড়া বোরকা বা নিকাব নিষিদ্ধ আইন চূড়ান্তভাবে পাশ না হলেও এরই মধ্যে হয়রানির শিকার হচ্ছেন দেশটিতে বসবাসরত মুসলিম নারীরা। নিকাব না পরেও ফেস মাস্ক পরে অতি উৎসাহী ও ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে গণপরিবহন, সুপারমার্কেট সহ নানা ক্ষেত্রে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেকে। ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনভাবে ধর্মচর্চায় ইউরোপের যে কোনো দেশের থেকে নিরাপদ মনে করা হয় পর্তুগালকে। তবে সাম্প্রতিক সময়ে কিছু ইসলাম বিদ্বেষী ও অতি উৎসাহীদের কারণে পর্তুগালের সেই পরিবেশ আজ প্রশ্নের মুখে। দেশটিতে বসবাসরত মুসলিমরা মনে করেন বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে প্রতিরোধ করবে পর্তুগাল প্রশাসন এবং ফিরিয়ে আনবে আগের সেই পরিবেশ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেকর্ড সংখ্যক প্রবাসী বাংলাদেশের দেশে ফেরার ভিড় এখন মালদ্বীপ জুড়ে। টিকিটের আশায় প্রতিদিনই ট্রাভেল এজেন্সি আর বিমানবন্দরে ছুটছেন প্রবাসীরা। বাড়তি ভাড়া গুনেও স্বজনদের কাছে ফিরতে বনে অনেকে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। পরিবার পরিজনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে দেশে ফিরছেন রেকর্ড সংখ্যক মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি। টিকিট সংগ্রহ করতে প্রতিদিনই ভিড় বাড়ছে স্থানীয় ও বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোতে। পাশাপাশি ব্যস্ত সময় পার করছে মালদ্বীপের বিমানবন্দরও। এবার ঈদ উপলক্ষে সরকারি ছুটির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দীর্ঘ ছুটি থাকায় দেশে ফেরা প্রবাসীর সংখ্যাও বেড়েছে কয়েক গুণ। কর্মসূত্রে মালদ্বীপে বসবাস করেন লাখের বেশি বাংলাদেশি। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। প্রতি ঈদেই দেশের মানুষ যখন গ্রামে ফেরার প্রস্তুতি নেন, তখন প্রবাসীরাও ছুটে যান স্বজনদের কাছে। 1-2 বছর ধরে আমরা প্ল্যান করি বিদেশে থেকে দেশে ঈদ করব, পরিবারের সাথে থাকব। আমার খুব ভালো লাগতেছে, পরিবারের সবার সাথে ঈদ করব। এদিকে ঈদ সামনে রেখে মালদ্বীপ থেকে বাংলাদেশগামী ফ্লাইটের ভাড়া বেড়েছে দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক প্রবাসী এবার দেশে ফিরতে পারছেন না। গত মাসের তুলনায় এই মাসে আমাদের রেমিটেন্স প্রায় 50% বেড়ে গিয়েছে এবং সকল প্রবাসী ভাই ও বোনেরা চাচ্ছেন যে তাদের ফ্যামিলি যেন বাংলাদেশে ভালো মতো ঈদ করেন। ঈদের অতিরিক্ত চাপের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি দামে টিকিট কিনতে হয়েছে প্রবাসীদের। তবুও দীর্ঘদিন পর দেশের মাটিতে স্বজনদের সঙ্গে ঈদ করতে পারার আনন্দই এখন সবচেয়ে বড় স্বস্তি মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের কাছে। সময় সংবাদ, মালদ্বীপ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে চলছে ব্যাপক ধরপাকড়। গত একদিনে রাজ্যের 2 এলাকায় অন্তত 11 জনকে আটক করা হয়েছে। রোববার মুর্শিদাবাদের বিদুপুর এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে 7 জনকে আটক করে পুলিশ। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। একই দিন হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনে ওঠার সময় 4 সন্তানসহ এক দম্পতিকে আটক করে রেল পুলিশ। প্রশাসনের দাবি, তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। পরে তাদের স্থানীয় হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতে অভিবাসন নিতে আগ্রহী অসংখ্য মানুষ। শুধুমাত্র গেল বছরেই দেশটির নাগরিক হয়েছেন এমন অভিবাসীর সংখ্যা রেকর্ড 3 লাখের উপর। জার্মানি থেকে নাগরিকত্বের বিস্তারিত তুলে ধরছেন বিটু পড়ুয়া। দিন যতই যাচ্ছে জার্মানিতে নাগরিকত্ব পেতে আগ্রহ বাড়ছে বিশ্বের নানা দেশ থেকে আসা দেশটিতে বসবাসরত অভিবাসীদের। আগের যে কোনো সময়ের তুলনায় অভিবাসন নীতিতে শিথিলতা আসায় রেকর্ড সংখ্যক জার্মান অভিবাসী নাগরিকত্ব গ্রহণ করেছেন। দেশটির 16টি প্রদেশের স্থানীয় সরকারের তথ্য বলছে, আগের যে কোনো সময়ের চেয়ে সাম্প্রতিক বছরগুলোতে জার্মান পাসপোর্ট নিয়েছেন কয়েক লাখ মানুষ। বিশেষ করে গেল 2025 সালে জার্মানির নাগরিকত্ব নিয়েছেন 3,09,000 মানুষ, যা দেশটির ইতিহাসের রেকর্ড। এর আগের বছর 2024 সালে 2,91,955 জন অভিবাসীকে নাগরিকত্ব দেয় জার্মান সরকার। এত বিশাল সংখ্যক অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কারণ জার্মানিতে নাগরিকত্ব আইনের শিথিলতা। বিশেষ করে নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দেওয়ার পাশাপাশি দেশটিতে বসবাসের ক্ষেত্রে ন্যূনতম মেয়াদ 5 বছরে নামিয়ে আনার পর থেকেই নাগরিকত্বের আবেদন দ্রুত বাড়তে শুরু করে বলে জানায় ম্যাটস প্রশাসন। গত বছর জার্মানিতে 3 লক্ষ পরিমাণ অভিবাসনদের জার্মান নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর কারণ হলো যারা এখানে থাকে তারা রীতিমতো ট্যাক্স পেমেন্ট করে
এদিকে দেশটিতে দীর্ঘদিন ধরে বসবাস করেও নিজেদের ভুলে এবং নানা কারণে অনেক অভিবাসী নাগরিকত্ব পাননি বলে জানান বাংলাদেশি প্রবাসীরা। অনেকেই বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তারা ভাষা শেখার প্রতি কোনো আগ্রহ নেই, সরকারকে নিয়মিত ট্যাক্স বা কর প্রদান করেন না, তারা সরকারের কাছ থেকে উল্টো বেকার ভাতা গ্রহণ করেন, তাদেরকে সরকার কখনোই জার্মান পাসপোর্ট বা নাগরিকত্ব দিবেন না। ম্যার্স প্রশাসনের তথ্য অধিদপ্তরের এক মুখপাত্র জানান, জার্মানিতে নাগরিকত্ব পেতে আগ্রহীদের সংখ্যা আগের তুলনায় 46% বৃদ্ধি পেয়েছে, যাদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, তুরস্ক এবং রাশিয়া থেকে আসা নাগরিক। এদিকে 2022-এর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই জার্মানিতে আশ্রয়ের জন্য ছুটে আসা 10 লাখ ইউক্রেনীয়র অনেকেই জার্মানিতে ন্যূনতম 5 বছর বসবাস এবং কাজের পূর্ণ অনুমোদন থাকায় নাগরিকত্বের আবেদনের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে জার্মান প্রশাসন। অনেক বছর ধরেই বসবাস করছেন এমন অনেক প্রবাসী নাগরিকত্ব গ্রহণ এবং পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জার্মানিকে অনেক কঠিন দেশ হিসেবে গণ্য করেন। তবে জার্মান সরকারের দেয়া সকল শর্ত পূরণের পাশাপাশি নাগরিকত্বের নিয়মনীতি এবং সমাজে প্রচলিত যেসব নৈতিক বিষয়গুলো রয়েছে সেগুলো অনুসরণ করলেই যে কোনো বিদেশি নাগরিক পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বিবেচ্য হবেন, এমনটাই মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। জার্মানি থেকে বিঠু বড়ুয়া, সময় সংবাদ। ক্রিকেট বোর্ডে রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি থাকলে লাভ হবে দেশের ক্রিকেটেরই, তাই বোর্ড নির্বাচন ঘিরে সমালোচনাকে যৌক্তিক মনে করছেন না ঢাকা ওয়ান্ডারার্স থেকে পরিচালক পদপ্রার্থী ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। ক্রিকেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে তামিম ইকবাল একাই যথেষ্ট বলে মত তার। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস নিয়েও আছে ভিন্ন মত। সরকার বদলায় না নিয়ম। রাজনৈতিক বলয় থেকে বেরোতে ব্যর্থ দেশের ক্রিকেট। পরিচালক প্রার্থীদের প্রায় সবারই আছে রাজনৈতিক পরিচয়, তবে এই সংশ্লিষ্টতাকে ইতিবাচক বলছেন ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদপ্রার্থী ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। সরকারের আশীর্বাদ তুষ্ট না হলে দেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয় মত তার। গভর্নমেন্টের সাথে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। গভর্নমেন্টের সাথে কমিউনিকেশনস না থাকলে বিসিবি একা কিছু করতে পারে না। তো এখন আমাদের তো মনে হয় গভর্নমেন্ট অনেক বেশি প্রো থাকবে বিসিবির জন্য। রাজনীতি যারা ফ্যামিলি থেকে উঠে এসছে তারা মানুষের পালসটাও বোঝে, আপনি এভাবেও দেখতে পারেন। তার সাথে যদি এডুকেশন এবং ব্যাকগ্রাউন্ড যোগ হয় এটা তো ভালো কাজেও লাগতে পারে। এবারের নির্বাচনে দুজন বাদে কারণেই পেশাদার ক্রিকেটের অভিজ্ঞতা, একজন তামিম ইকবাল, অন্যজন মিনহাজুল আবেদিন নান্নু। অবশ্য ক্রিকেট বোর্ডে ক্রিকেট সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে তামিমের একার থাকাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ক্লাব ক্যাটাগরিতে কাউন্সিলর হওয়া এই শামীম। ক্রিকেটার হিসাবে তামিম নিজেই তো যথেষ্ট করার জন্য, মানে ক্রিকেট রিলেটেড ইনপুট দেওয়ার জন্য। অন্যান্যরা অন্যভাবে দেবে। সব মিলিয়ে যদি করে একটা ইয়াং এনার্জেটিক, তারপরে ওয়েল এডুকেটেড, ওয়েল ফ্যামিলি বিলং করে এরকম লোকজন আসছে, আমি এটাকে সাধুবাদ দিই। ভাত ডাল থেকে বেরিয়ে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে পুষ্টিকর খাবার নিশ্চিতের আশাবাদ দিয়েছিলেন তামিম। বাস্তব না হলেও এমন ভাবনায় দ্বিমত পেশায় চিকিৎসক এই পরিচালক প্রার্থীর। বরং ডাল ভাত খেয়েও যে পেশাদার ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব বিশ্বাস তার। নির্বাচিত হলে ক্রিকেটারদের উন্নয়নে পুষ্টিবিদ নিয়োগ দিতে চান। আমি আমার যে সমস্ত খাদ্য ভাষা অভ্যস্ত, এর মধ্যে কোনটা বেশি খেতে পারবো, কোনটা কম খেতে পারবো, কোনটাতে একটু তেল মশলা কম দিব, এভাবে যদি খেয়াল করে করতে পারি তাহলে কিন্তু সমস্যা নেই। আমরা কি হেলদি না? আমরা ভাত খাচ্ছি, বেশি খেলে প্রবলেম। আমরা ভাত খেয়েও কিন্তু ভালো পারফর্ম করতে পারি। আগামী 7 জুন হবে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত বিসিবির বোর্ড রুমে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ফলাফল ঘোষণা সন্ধ্যা 6টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকার পশুর হাটে বৃষ্টির প্রভাব, অল্প লাভে ছেড়ে দেন বিক্রেতা। উল্টো চিত্র রাজধানীর বাইরে। শেষ সময়ে চাহিদা বাড়ায় দাম চড়া ছোট মাঝারি গরুর জমজমাট বেচাকেনা। আবহাওয়ার বিরূপ আচরণে ঈদ যাত্রায় ভোগান্তি, মহাসড়কে যানবাহনের চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী, শিডিউল বিপর্যয় দুর্ভোগ, লঞ্চ গাদাগাদি। وأشهد أن لا إله إلا الله الملك العلام وأشهد أن نبينا وسيدنا محمدا عبده ورسوله। মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা। এক আজানে জোহর আসরের নামাজ, রাতে মুজদালিফায় অবস্থান। আজ জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবানি।
এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।